ওয়েলকাম স্টুডেন্ট। আমরা এর আগের ভিডিওতে কোনো সমতলের ইকুয়েশন কিভাবে বার করতে হয় সেগুলির উপরে বিশেষভাবে আলোচনা করেছিলাম। এর আগে চ্যাপ্টার 5A যেটা ছিল সেখানকার অঙ্কগুলো এবং সেখানে কি কি সূত্রগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো সবই করেছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা যেটা জানতে পারবো যে প্রশ্নমালা 5Bর অঙ্কগুলো করতে গেলে কি কি সূত্রের প্রয়োজন হবে আর এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আমি কিভাবে করব। আর এখানে মেইনলি আমাদের শেখার বিষয় হবে যে দুটি সমতল পরস্পরের সাথে কোনো কোণে আনত থাকলে সেই সমতল দুটির মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করা যায়। তবে এই ভিডিওটি দেখার পূর্বে তোমাদেরকে অবশ্যই সরলরেখার ধারণা সম্পর্কে কিন্তু জেনে রাখতে হবে। তাই যারা তোমরা এই ভিডিওটাতে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো সরলরেখার যে সূত্রগুলো বা সরলরেখা এবং তারপরে যে সমতলের যে সূত্রগুলো করিয়েছে সেগুলো অবশ্যই একবার দেখে তারপর এই ভিডিওটা দেখবে, নইলে অঙ্কগুলো তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে বা সূত্রগুলো মনে রাখতে একটু কঠিন হয়ে যেতে পারে। কিন্তু অ্যাকচুয়াল যদি ওগুলো জেনে আসা যায় তাহলে দেখবে খুবই ইজি এবং খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। প্রথমে আমরা সমতলের দুটো সমতল যদি পরস্পরের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি করে বা কোনো একটা কোণে আনত থাকে তখন তাদের মধ্যবর্তী কোণ কিভাবে বার করব। এটার উদাহরণ তোমরা বাস্তবে যদি বুঝতে চাও তাহলে তোমরা বই খোলো, বইয়ের দেখবে দুটো পেজের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল যখন একটা পেজ থেকে আরেকটা পেজ বা যে কোনো দুটো পেজ নাও, দুটো সমতল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সেইটা কি করে নির্ণয় করব সেটাই জানতে পারবো। তা প্রথমে আমরা যে দুটি সমতলের মধ্যবর্তী কোণ বার করব তাদের ইকুয়েশন দুটোকে চলো ধরে নেওয়া যাক। তা ধরে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, এটা একটা সমতল। আর a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, এটা একটা সমতল। এখন এই দুটো সমতলের অন্তর্বর্তী কোণটা বার করতে হবে। তা সমতল দুটির অন্তর্বর্তী কোণ, সমতল দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে, সমতল দুটির অন্তর্বর্তী কোণ কত? থিটা ধরছি আমি। থিটা হলে এই থিটার মানটা কিভাবে বার করব দেখো। cos থিটা ইজ ইকুয়াল বলে কি করতে হবে দেখো, এই যে এক্স ওয়াই এবং জেড আছে এদের যে সহগগুলো আছে a1 a2 b1 b2 c1 c2, এই সহগগুলোর গুণ করে যোগ করতে হবে লবেতে। তাহলে কি দাঁড়াবে সেটা? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, সহগগুলোর গুণ করে যোগ করলাম। নিচে কি করতে হবে? সহগগুলোর স্কোয়ার করে যোগ, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার আবার দ্বিতীয় যে সহগগুলো রয়েছে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এই সমীকরণ থেকেই আমরা cos থিটা ইকুয়াল টু, এটা একটা সংখ্যা আসবে, এগুলো সব এবিসি সংখ্যা, এগুলো ক্যালকুলেশন করলে সংখ্যায় আসবে একটা, তারপর থিটা ইকুয়াল টু বার করতে পারবো। যদি তোমার cos থিটা ইকুয়াল টু হাফ আসে, এবারে cos কত ডিগ্রির মান হাফ সেটা বসিয়ে দেবে, cos 60 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়াল টু 60 হয়ে যাবে। অথবা ইনভার্স করে লিখতে পারবে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স যদি অন্য কোনো সংখ্যা আসে, হাফ না এসে অপরিচিত কোনো মান আসে, যেমন 3/4 এসে গেল, যেমন আমি বলছি ধরো তোমার এটা ক্যালকুলেশন করে cos থিটা ইকুয়াল টু 3/4 এলো, তখন থিটা ইকুয়াল টু কী লিখবে? cos ইনভার্স 3/4। তোমরা ইনভার্স সার্কুলার ফাংশনে এইরকমভাবে থিটা ইকুয়াল টু বার করতে হয় কীভাবে দেখেছো, এইভাবে লিখতে হবে তখন সেগুলোকে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে এই সূত্রটা একটু চেনা চেনা মনে হচ্ছে, দেখো কোথায় পড়েছিলে? মনে করে দেখো, আমি সরলরেখাতে দুটি সরলরেখার অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করার সময় এটাই লিখেছিলাম, cos থিটা ইকুয়ালস টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 আর নিচে রুট আন্ডার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। আসলে এখানে কি হয়েছে, এখানে দুটো সমতল আছে, দুটো সমতলের অন্তর্বর্তী কোণ বার করতে হবে, কিন্তু সেই কোণটা দুটো সরলরেখার কোণ যেভাবে বার করেছিলাম সেই সূত্রের সাথে সেম হয়ে গেল।
আসলে কিছুই না, এখানে আসলে দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণই আমি বার করেছি। কোন দুটো সরলরেখা একটু ভেবে দেখো, যে দুটো সমতলের মধ্যবর্তী কোণ যা হবে ওদের উপর যে অভিলম্ব দুটো রয়েছে সেই অভিলম্বের মধ্যবর্তী কোণের মানও তাই হবে। এবং সেই কারণে আমার তো A1 B1 C1 এগুলো তো অভিলম্ব, অভিলম্বের ডিআরএস, এই অভিলম্বের ডিআরএস গুলো দিয়ে তো অভিলম্ব দুটোর মধ্যবর্তী কোণের মান এটাই বেরোবে। তাহলে অভিলম্ব দুটির মধ্যবর্তী কোণের মান যা, সমতল দুটির মধ্যবর্তী কোণের মান সেম হয়। সেই জন্যই আমার সমীকরণটা এইরকম এসেছে। এখন এখান থেকে আমাদেরকে দুটো জিনিস একটু মনে রাখতে হবে এই সূত্রে। যদি এই সমতল দুটো পরস্পর লম্ব হয়ে যায়, যদি সমতল দুটো পরস্পর লম্ব হয়ে যায়, লম্ব হওয়ার অর্থ কি, থিটার মানটা কি হয়ে যাবে 90 ডিগ্রি। এবার থিটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি ইকুয়াল টু আমার এই উপরের জিনিসটা আসবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই কি হবে, বাই নিচের এইটা যা আছে ওটা লিখলে। হ্যাঁ, এবার দেখো cos 90 মান কত, 0। এটা যদি 0 হয়ে যায় তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই নিচে সামথিং আছে। এবার এই জিনিসটা 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমার পড়ে থাকবে কি, সোজা কথায় যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। এই জিনিসটা আসবে কখন, যদি সমতল দুটি পরস্পর কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। সমতল দুটি পরস্পর লম্ব হলে কি হবে, এই যে লবের পার্টটা, যেহেতু cos থিটা ইকুয়াল cos 90 ডিগ্রি মান 0, তাহলে এই দুটো এপাশে এসে গুণ হয়ে যাবে 0-এর সাথে, 0 হয়ে যাবে। তার মানে শুধু এইটুকুর মান আমরা পাবো 0। কি পাবো, যে সমতল দুটি পরস্পর লম্ব হলে কি পাবো, পরস্পর লম্ব হলে এই যে উপরের মানে ডিআরএস গুলো, আমরা তো জানি দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ডিআরএস গুলোর গুণফলের যোগফল 0 হয়। সেই জন্য এটার ভ্যালু 0। খুব সিম্পল ভাবে A1 A2 প্লাস B1 B2, ডিআরএস গুলো তো A1 B1 C1 আর এটা A2 B2 C2, তাহলে এদের গুণফলের যোগফলটা কি হবে, 0 হবে। B1 B2 প্লাস C1 C2 ইকুয়ালস টু 0। খুব সিম্পল ভাবে এটা, যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ডিআরএস গুলোর গুণফলের যোগফল 0 হয়। আর এখানে সমতল দুটো লম্ব হওয়া মানে ওদের অভিলম্ব দুটো নিজেদের উপর লম্ব। তাহলে সেই হিসাবে আমরা এটা লিখতে পারি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। আবার দেখো, যদি পরস্পর সমান্তরাল হয়, সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে কি হবে, দেখো সমতল দুটি পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ডিআরএস গুলো কি হয়ে যায়, সমানুপাতি হয়। সেটা আমরা সরলরেখাতে পড়েছি, দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের দিক অনুপাতগুলি সমানুপাতি হয়। তাহলে এখানে দিক অনুপাত কারা, A1 A2 B1 B2 C1 C2 এরা সবাই সমানুপাতি হবে। মানে A1 বাই A2 ইকুয়াল B1 বাই B2 ইকুয়াল C1 বাই C2, এইটা হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, যে দুটি সমতল তাদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় সূত্রটা কি, cos θ ইকুয়াল টু A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট আন্ডার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। আর সমতল দুটি পরস্পর লম্ব হলে এদের যে সহগগুলো আছে এক্স ওয়াই জেডের, সেই সহগগুলোর গুণফলের যোগফল ইকুয়াল টু 0 হয়। এটা দুভাবে ভাবা যায়, যে এক হলো দেখো লম্ব হওয়া মানে থিটার মান 90 ডিগ্রি, তাহলে cos 90 মান 0, এই দুটো এখানে এসে 0 হয়ে যায়। আর অন্যভাবে ভাবতে গেলে আমরা তো সরলরেখাতে শিখেছি, দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতগুলির গুণফলের যোগফলটা 0 হয়। সেই জন্যই আমার এটা 0 এসেছে। আর নেক্সট হচ্ছে সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে, এটা আমরা শিখেছি যে দুটি সরলরেখা সমান্তরাল হলে তাদের দিক অনুপাতগুলি সমানুপাতি হয় বা একই হয়। তাই এখানেও ঠিক তেমনই, যেহেতু পরস্পর সমান্তরাল সমতল দুটো, তাহলে ওদের যে অভিলম্ব তারাও সমান্তরাল, তাই তাদের যে ডিআরএসগুলো সেগুলো সমানুপাতি হয়েছে। এখন আমরা এই সূত্রগুলো মানে কিভাবে অ্যাপ্লাই করব, একটা অঙ্ক আমরা করি, তাহলে এক্সাম্পল স্বরূপ, তাহলে আমরা বেজের অ্যাপ্লিকেশনটা কি হবে সেটা কিন্তু বুঝতে পারবো। ধরে নাও আমি দুটো সরলরেখা লিখছি। হ্যাঁ, এখন ধরো একটা সরলরেখা হচ্ছে তোমার ইকুয়াল টু ধরো সামথিং একটা কিছু দিল, এটা একটা সমতল। আরেকটা ধরো দিলাম
এটা একটা সমতল। দুটো সমতলের কথা বললাম। এখন তোমার কাছে যদি জানতে চাই এই সমতল দুটির অন্তর্বর্তী কোণের মান কত হবে, তা তুমি কিভাবে বার করবে, যে যদি ওদের সমতল দুটির অন্তর্বর্তী কোণ থিটা হয়, ধরি সমতল দুটির অন্তর্বর্তী কোণ থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো, cos থিটা ইজ ইকুয়াল বলে দেখো কি সূত্র ছিল, যে সহগগুলো গুণফলের যোগফলটা উপরে লিখব। তা উপরে আমার তাহলে কি সহগগুলো কি আছে, 2 × 1, প্রথমে 2 × 1 প্লাস দেব, আবার এটা -1 ইন্টু কত লিখব, 1 -1 × 1 প্লাস এটা কত সহগ 1, তাহলে 1 ইন্টু এটা কত 2, বোঝা গেল তো, 2 × 1 -1 × 1 আর এটা 1 × 2 সেটা লিখলাম। আর নিচে কি করব, নিচে হচ্ছে সহগগুলোর স্কোয়ার করে যোগ, তার মানে 2 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার ইন্টু রুট আন্ডার নিচেরগুলো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ক্লিয়ার? বা cos থিটা ইজ ইকুয়ালস টু আমার হবে দেখো 2 -1 প্লাস 2, আর নিচে আমার দাঁড়াচ্ছে কত, 4 প্লাস 1 প্লাস 1, এখানেও তাই 1 প্লাস 1 প্লাস 4, বা cos থিটা ইজ ইকুয়ালস টু আমার দাঁড়াবে -2 4 আর একবার দিলে 3, আর নিচে তোমার দাঁড়াবে 4 আর 1 5 6, মানে শুধু 6। ক্লিয়ার? তাহলে এটা পেলাম আমরা। কেন শুধু 6 হচ্ছে, দেখো এটা √6 ইন্টু √6, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু 3/6, এটা কাটলে 2, তাহলে হাফ, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু আমার কত এলো, হাফ এলো। এখন cos থিটা ইকুয়াল টু যদি হাফ আসে, cos কত ডিগ্রির ভ্যালু হাফ, এটা আমরা জানি, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্লিয়ার? অথবা রেডিয়ানে যদি লিখতে চাও তাও হবে, যদি লেখো cos থিটা ইজ ইকুয়াল টু cos কতর ভ্যালু হাফ, π/3 ভ্যালু হাফ, তাহলে বা দিয়ে থিটা ইকুয়াল টু আমরা কত লিখবো, π/3, এটা আমার অ্যান্সার। তাহলে এই π/3 হলো এই দুটো সমতল, যে দুটো সমতলের আমি লিখেছি এক্সাম্পলে, সেই দুটো সমতলের অন্তর্বর্তী কোণের মান। এইভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আসি, এই জায়গাটা কোথায় কাজে লাগবে। ধরো তোমাকে বলে দিল দুটো সমতল পরস্পর লম্ব, হ্যাঁ, বলে এবার কোনো একটা কনস্ট্যান্টের মান বার করতে বলতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখছি, এবার এইটারটা কীভাবে মানে অ্যাপ্লাই করব, তোমরা এই জাতীয় অঙ্ক করেছো এর আগে সম্ভবত প্রথমটাতে 5A-তে, 2x প্লাস ky প্লাস জেড ইকুয়াল টু ধরো 6, এটা একটা সমতল, আর একটা দিল ধরো x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 9, এটা একটা সমতল। ঠিক আছে? এখন বললো যে কে এর কোন মানের জন্য সমতল দুটি পরস্পর লম্ব হবে, সমতল দুটি পরস্পর লম্ব হবে। এখন কে এর মান কত হলে এই সমতল দুটি পরস্পর লম্ব হবে সেটা জানতে চেয়েছে। তা আমরা এটা শিখেছি যে সমতল দুটি পরস্পর লম্ব হলে ওদের যে সহগগুলো আছে সেই সহগগুলোর গুণ করে যোগ করলে কি হবে, 0 হবে। তাহলে আমরা এখানে কি করব, যে সমতল দুটি অ্যান্সারটা যেভাবে করব আমরা, যে সমতল দুটি পরস্পর কি আছে, পরস্পর লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ডিআরএসগুলো বা সহগগুলো 2 × 1 প্লাস দেবো k × 1, দেখো ওয়াইয়ের সহগ কে, আর এখানে ওয়াইয়ের সাথে কিছু গুণ নেই মানে 1 আছে, প্লাস এখানে জেডের সাথে 1 গুণ আছে, এখানে জেডের সাথে -1 গুণ আছে, দিস ইকুয়ালস টু কী হবে, 0 হবে। সেটাই বলা রয়েছে এখানে, সহগগুলো গুণ করে যোগ করলে 0, তা আমি সেটাই করেছি। এখানে a1 বলতে 2, a2 বলতে 1, b1 বলতে k, b2 বলতে 1, c1 বলতে 1, c2 বলতে -1 দেওয়া, সেটাই এখানে বসিয়েছে। নেক্সট আমি কি করব, দেখো 2 প্লাস কে -1 ইকুয়ালস টু 0, বা কে প্লাস 1 ইকুয়ালস টু 0, বা কে ইকুয়াল টু -1। তাহলে আমি এখানে কে এর মান কত পেলাম, -1। তাহলে কে এর মান -1 হলে এই যে দুটো তলের কথা বলছি, এই দুটো তল পরস্পর লম্ব হবে। ঠিক আছে? আবার এই একই প্রশ্ন কীরকমভাবে দিতে পারে, দেখো যে সমতল দুটি পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে পরস্পর সমান্তরাল হবে, এখানে প্রশ্নটা ঘুরিয়ে কিভাবে বলতে পারে, সমান্তরাল কে এর মান কত হলে
প্রদত্ত সমতল দুটি সমান্তরাল হবে। সেটা কিভাবে করব দেখো, সমান্তরাল হলে কি হয়, এগুলো সমানুপাতি হবে সহগগুলো। তাহলে আমরা কি লিখব, যে প্রদত্ত সমতল দুটি পরস্পর সমান্তরাল। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, সহগগুলো সমানুপাতি। তাহলে 2/1 ইজ ইকুয়াল k/1 ইজ ইকুয়াল, আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করছি সমতলের সমীকরণ দুটো, ঠিক আছে, নইলে আমার ইকুয়েশনটা একটু আলাদা আসবে, তার জন্য আমি চেঞ্জ করলাম, -2/-1, ঠিক আছে। এখন তাহলে দেখো আমি কি পাবো, k ইকুয়াল টু কত পাবো আমি, 2/1 ইকুয়াল টু k/1 ইকুয়াল টু মাইনাস কাটলে 2/1। তা যে কোনো দুটোকে নিয়ে নাও, নিলেই তাহলে হবে 2 ইকুয়াল টু k বা k ইকুয়াল টু আমার 2, এটাই ক্লিয়ার। তাহলে k এর মান 2 হলে এই সমতল আর এই সমতল পরস্পর সমান্তরাল হবে। তাহলে এইভাবে কিন্তু আমার এই সূত্রগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে যখন অঙ্ক করব। যদি কোনো অঙ্কে বলা থাকে যে দুটি সমতল পরস্পর সমান্তরাল হবে, তখন আমরা ঠিক এইভাবে করব। আবার মানে কে এর কোন মানের জন্য এরকম বলতে পারে, ঠিক আছে। আবার কোনো ক্ষেত্রে দেখব দুটো সমতল পরস্পর লম্ব হলে তখন কে এর মান নির্ণয় করতে বলতে পারে, অথবা দুটি সমতল দিয়ে দেবে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করতে পারবো। তাই এটা ছিল কার্তেশীয় মেথডে কিভাবে দুটো সমতলের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করা হয়। এবার আমরা শিখব যে ভেক্টর মেথডে, মানে দুটো সমতলের সমীকরণ যদি ভেক্টর আকারে দেওয়া থাকে তখন তার সমীকরণ আমরা কি করে বার করব। এটা ছিল কার্তেশীয় পদ্ধতিতে। এবার আমরা করব ভেক্টর আকারে, মানে ভেক্টর পদ্ধতিতে যদি সমতল দুটো সমীকরণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওই সমতল দুটির মধ্যবর্তী কোণের মান কি করে নির্ণয় করব। তা ভেক্টর আকারে কোনো দুটো সমতল আমি ধরে নেব আগে, ভেক্টর আকারে দুটি সমতল, ঠিক আছে। ধরা যাক r ভেক্টর ডট n1 ভেক্টর, এটা একটা সমতল ইকুয়াল টু d1, এটা একটা, এবং r ভেক্টর ডট n2 ইজ ইকুয়াল টু d2, এটা একটা সমতল। এই সমতল দুটির অন্তর্বর্তী কোণ থিটা হলে, এই সমতল দুটির অন্তর্বর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইজ ইকুয়াল লেখা যাবে, আসলে এর অভিলম্ব ভেক্টর দুটো কি n1 আর n2, এই n1 n2 এর মধ্যবর্তী কোণই হবে থিটার সমান। তা এটা ইকুয়াল টু কি হবে দেখে নাও একটু, n1 ডট n2 বাই mod n1 ইন্টু mod n2, ক্লিয়ার। এখন প্রশ্ন হলো এই সূত্রটা কিভাবে এলো। দেখো আমরা এক্ষুনি আমি কি বললাম, যে এখানে এই যে অ্যাঙ্গেলটার কথা বলছি, এই অ্যাঙ্গেলটা তো সমতল দুটির মধ্যবর্তী কোণ, আবার অভিলম্ব দুটোরও মধ্যবর্তী কোণ। তা অভিলম্ব ভেক্টর দুটো কি n1 n2, তা ওদের মধ্যবর্তী কোণ n1 আর n2, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তা এই ভেক্টর দুটো ডট করলে আমরা কি পাবো, n1 ডট n2, দুটো ডট প্রোডাক্টের সূত্র কি, a ডট b সমান, যেমন আমরা পড়ে গেছি কি mod a ইন্টু mod b ইন্টু কি cos থিটা, এটা পড়েছিলাম, দুটো ডট প্রোডাক্টের সূত্র। তাহলে এখানে n1 আর n2 ডট করলে কি পাবো, mod n1 ইন্টু mod n2 ইন্টু cos থিটা, ক্লিয়ার। এখন n1 ইন্টু n2 mod n2 ইন্টু cos থিটা, তাহলে সেখান থেকে দেখো একটু যদি ঘুরিয়ে লিখি আমরা, mod n1 ইন্টু mod n2 ইন্টু cos থিটা ইজ ইকুয়াল n1 ডট n2, ক্লিয়ার, বা cos থিটা ইজ ইকুয়াল টু n1 ডট n2 বাই mod n1 ইন্টু mod n2, ক্লিয়ার। এইভাবে দেখো আমার এই সূত্রটা এসেছে, ক্লিয়ার। তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি n1 আর n2 যে দুটো ভেক্টর, মানে অভিলম্ব ভেক্টর দুটো, ওই দুটোর মধ্যবর্তী কোণের মানেই কিন্তু আমার এখান থেকে বার করা যাচ্ছে, এবং ওইটাই হচ্ছে আসলে ওই সমতল দুটির অন্তর্বর্তী
কোণের মানের সমান। এবার আসি, যেমন কার্তেশীয়তে কি দেখেছি, দুটো সমতল পরস্পর লম্ব হলে কি হয় আর দুটো সমতল পরস্পর সমান্তরাল হলে কি হয়, সেটা এখানেও দেখব। যে যদি ধরো প্রথম কেসটা, সমতল দুটি পরস্পর লম্ব হলে কি পাবো, দেখো সমতল দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্টটা কি হবে, 0 হবে। তাহলে n1 ডট n2 দিস ইকুয়াল টু 0, n1 ডট n2 ইজ ইকুয়াল 0 হবে। এটা কখন, যখন সমতল দুটি পরস্পর লম্ব হবে। আর দ্বিতীয়ত, সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে, সমতল দুটি পরস্পর সমান্তরাল হলে কি পাবো, দেখো দুটো, তার মানে এদের অভিলম্ব দুটোও পরস্পর সমান্তরাল। যেহেতু সমতল দুটো পরস্পর সমান্তরাল, তাহলে তাদের অভিলম্ব দুটোও পরস্পর সমান্তরাল হবে। সেই দুটো সমান্তরাল হলে তখন কি হবে, এই ভেক্টর দুটোকে একটাকে অন্যটার স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করা যাবে, মানে ল্যামডা ইন্টু n2। যাই হোক, এটা জাস্ট জেনে রাখবে যে দুটি সমতল পরস্পর সমান্তরাল হলে তাহলে n1 ইকুয়াল টু ল্যামডা ইন্টু n2 হবে। আর যদি লম্ব হয় তখন n1 ডট n2 ইকুয়ালস টু 0 হয়। এটা বেশি ভালো করে মনে রাখবে। এখানেও কিন্তু ওই একটা কে বা কোনো স্কেলারের মান নির্ণয় করতে বলতে পারে এই সূত্রটা দিয়ে। তা আমরা ভেক্টর মেথডে দুটো সমতলের মধ্যবর্তী কোণ কী করে বার করবো, একটা এক্সাম্পল করে দেখে নিই। ধরো একটা ইকুয়েশন আমি বলছি, কীরকম, সাপোজ ধরো আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়াল টু 5, এটা একটা ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে ধরো আর ডট 1i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা ধরো আরেকটা ইকুয়াল টু 7। এটা দুটো সমতলের সমীকরণ আমি লিখেছি। এই সমতল দুটির অন্তর্বর্তী কোণ আমাকে বার করতে হবে। তাহলে ধরি সমতল দুটির অন্তর্বর্তী কোণ থিটা। তাহলে আমরা কস থিটাটা কী করে বার করব? কস থিটা বার করতে গেলে আমাদের কি কি জানতে হবে, n1 আর n2 জানতে হবে। এখানে n1 কত আর n2 কত একটু দেখে নাও। এখানে n1 হচ্ছে আমার, n1 ভেক্টর বলতে কাকে বোঝাচ্ছে, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর n2 ভেক্টর ইজ ইকুয়াল i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ক্লিয়ার এই দুটো? তাহলে আমরা যেটা করব যে এদের ডটটা লাগবে, সূত্রেতে কি লাগছে, n1 ডট n2 আর ওদের মডিউলাস ভ্যালু দুটো। তাই দুটো বার করে নিই আমরা। n1 ডট n2 এটার মান কত হয়, এগুলোর 2 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু 1, সহগগুলোর গুণ করে যোগ, মাইনাস 1 ইন্টু এর সহগ 1 প্লাস এটাও সহগ 1 ইন্টু 2, তাহলে কত পাবো সেটা, 2 মাইনাস 1 প্লাস 2, মানে আমার আসবে 2 2 4 1 3 হলো। আর মড n1 কত হবে, রুট আন্ডার সহগগুলোর স্কোয়ারের যোগফল, মানে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আর মড n2 কত হবে, রুট আন্ডার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখান থেকে দেখো 1 আর 1 এগুলোর স্কোয়ার করলে 4 প্লাস 1 প্লাস 1 মানে রুট 6, আর এটারও স্কোয়ার করলে 1 প্লাস 4 মানে সেটাও রুট 6 হবে। ক্লিয়ার? এবার আমরা সূত্রতে চলে আসি। অতএব cos থিটা ইকুয়াল টু কী পড়েছি, cos থিটা ইকুয়াল টু পড়েছি n1 ডট n2 বাই মড n1 ইন্টু মড n2, মড n1 ইন্টু মড n2। মানগুলো বসিয়ে দাও, মানগুলো বসলে দেখো n1 ডট n2 মানে আমরা কত পেয়েছি, 3। আর মড n1 মড n2 কত পেয়েছি সেগুলো বসিয়ে দাও, রুট 6 ইন্টু রুট 6, দ্যাট ইজ 3/6। কাটাকুটি করলে সেই হাফ, আগেরটারই মতন cos থিটা ইকুয়াল টু হাফ এলো। তাহলে আমরা পরের লাইনে বা cos থিটা ইকুয়াল টু cos π/3 লিখতে পারি, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু আমার π/3। এটা অ্যান্সার। ক্লিয়ার তো? তাহলে আমরা যখন দুটো সমতল ভেক্টর আকার সমীকরণ দেওয়া থাকবে তখন
তাদের মধ্যবর্তী কোণ বার করতে গেলে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো তোমার কি, এই অভিলম্ব ভেক্টর দুটো কি সেটা বার করে নেওয়া। ব্যাস, অভিলম্ব ভেক্টর দুটো বার করতে পারলেই তোমার কাজ শেষ। কি কি তারপরে লাগবে, n1 ডট n2 সেটা বার করে নেবে, আর মড n1 মড n2 এই দুটো বার করে নেবে, নিয়ে সিম্পল সূত্রে বসিয়ে দেবে cos θ ইকুয়াল টু n1 ডট n2 বাই মড n1 ইন্টু মড n2, ওখানে মানগুলো বসিয়ে দেবে, দিলে দেখবে তোমার সমতল দুটির মধ্যবর্তী যে কোণ সেটা খুব সহজেই কিন্তু বার করে নেওয়া যায়। ঠিক আছে, এই ছিল আমার যে কোনো দুটি সমতলের মধ্যবর্তী কোণ বা অন্তর্বর্তী কোণ কিভাবে বার করা যায়। প্রথমটা আমরা শিখলাম কার্তেশীয় প্রসেসে, এবং দ্বিতীয়টা আমরা শিখলাম ভেক্টর আকারে দেওয়া থাকলে কিভাবে আমরা দুটি সমতলের অন্তর্বর্তী কোণের মান বার করতে পারি। ক্লিয়ার? এরপর আমরা যেটা শিখবো, একটা সমতল আর একটা সরল রেখার মধ্যবর্তী কোণ কিভাবে বার করা যায়। ঠিক আছে, নেক্সট আমরা একটা সরলরেখা এবার একটা সমতলের মধ্যবর্তী কোণ বার করতে আগে ধরে নিচ্ছি সরলরেখাটার সমীকরণ ধরো x মাইনাস x1 বাই এল, y মাইনাস y1 বাই এম, আর z মাইনাস z1 বাই এম। এটা আমার কি, এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। আর সমতলটা আমি ধরে নিচ্ছি x প্লাস by প্লাস cz প্লাস ডি ইকুয়াল টু 0। এটা হলো আমার সমতলের সমীকরণ। এই সরলরেখা এবং এই সমতলের মধ্যবর্তী কোণ আমরা বার করব কি করে, আগেরই মতন খানিকটা, তবে একটু আলাদা। হ্যাঁ, কীরকম আলাদা আমি বলছি, আগে সূত্রটা লিখি, তারপর তোমাদেরকে আমি বলছি কেন এমন হলো সূত্রটা। প্রথমে ধরে নিচ্ছি এদের মধ্যবর্তী কোণটা থিটা। ঠিক আছে, তাহলে 1 নম্বর সরলরেখা এবং 2 নম্বর সমতল এক নম্বর সরলরেখা এবং 2 নম্বর সমতলের অন্তর্বর্তী কোণ থিটা হলে কি লেখা যাবে দেখো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল। এইটা কেন লিখলাম আমি এখনই বোঝাচ্ছি তোমাদেরকে, এটা কেন লিখলাম। দেখো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু পুরো আগেরই মতন সরলরেখাটার ডিআরএস কারা, এল এম এন, আর এর অবিলম্বের ডিআরএস কি এ বি সি, পুরো আগেরটাই বসবে। ডিআরএসগুলোর গুণফলের যোগফল উপরে হবে, আর নিচে কি হবে, রুট আন্ডার স্কোয়ারের যোগফল। তাহলে প্রথমে কি হবে, উপরের ডিআরএসগুলোর গুণফল করব, তার মানে এ এল প্লাস বিএম প্লাস সিএন। ক্লিয়ার? আর নিচে কি হবে, রুট আন্ডার সবগুলোর স্কোয়ার যোগফল, মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এইটা বা দিয়ে এবার cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে সেটা লিখতে পারি। লিখে তাহলে কী লিখবো, এ এল প্লাস বিএম প্লাস সিএন বাই রুট আন্ডার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এটা কেন হলো, এটাই সকলের মনে প্রশ্ন। বইতে একেবারেই সাইন থিটা ইকুয়াল দেওয়া, কিন্তু আমি cos 90 মাইনাস থিটা লিখলাম কেন, শোনো। এটা একটা সমতল, আমার বোর্ডটাই একটা সমতল। এখন ধরো বোর্ডের সাথে এই পেনটা একটা কোণ তৈরি করেছে, সাপোজ ধরো এই কোণটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, বোর্ডের সাথে এই পেনটা অবশ্যই একটা কোণ তৈরি করেছে। এখন আমি বার করব বোর্ড আর পেনের অন্তর্বর্তী কোণ, কিন্তু দেখো এখানে যে সূত্রটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অভিলম্ব মানে অভিলম্বের ডিআরএস জানি, আর আমি সরলরেখার ডিআরএস জানি। তাহলে অভিলম্ব একটা সরলরেখা, আর তোমার এমনি যে সরলরেখাটা দেওয়া রয়েছে সেটা একটা সরলরেখা। দুটো সরলরেখার অন্তর্বর্তী কোণ বার করতে গেলে শুধু cos থিটা ইকুয়াল টু লিখতে হয়, কিন্তু এখানটায় যেটা ঘটেছে, আমরা আসলে এই বোর্ডের উপর ধরো লাল পেনটা লম্ব, ঠিক আছে, লাল পেনটা অভিলম্ব। কার অভিলম্ব? বোর্ডের অভিলম্ব। এখন ধরো
এর সাথে আমি বোর্ডের সাথে কার অ্যাঙ্গেল বার করতে চাইছি, এই নীল পেনটার। এখন নীল পেনের যে অ্যাঙ্গেলটা বার করতে চাইছি, কিন্তু ডিআরএসগুলো নিচ্ছে কার, অবিলম্বের ডিআরএস আর সরলরেখার ডিআরএস। তাহলে অ্যাঙ্গেলটা বার হচ্ছে কার, এইটা। তা এই অ্যাঙ্গেলটা আমার বের হচ্ছে কেন, কারণ আমরা তো ডিআরএসগুলো ব্যবহার করছি কার, সরলরেখার আর সমতলের অবিলম্বের ডিআরএস। তাহলে আমার অবিলম্ব, এই অবিলম্ব আর এই সরলরেখার মধ্যবর্তী কোণটা বার হচ্ছে। তাহলে এই কোণের মানটা কত হবে সেইটাই বার করার জন্য cos 90 মাইনাস থিটা লিখতে হলো, কারণ এইটার মান হবে, দেখো অবিলম্বটা সমতলের সাথে 90 ডিগ্রি কোণ করেছে, আর আমার বোর্ডের সাথে পেনের কোণ যদি থিটা হয় তাহলে এইটুকুটা কত হবে, cos 90 মাইনাস থিটা। সেই জন্যই এখানে লিখেছি। যদি আমি ছবি দিয়ে বোঝাই তাহলে দেখো একটু বোঝা যাচ্ছে কিনা, 3D ছবি তো। সাপোজ ধরো এটা একটা সমতল, ঠিক আছে, এই সমতলের উপর এটা একটা অভিলম্ব, হ্যাঁ, যে অভিলম্বের ডিআরএস হচ্ছে আমার এ বি সি হলো, আর এই সমতলের সাথে একটা কোণ করেছে, সাপোজ ধরো এই অভিলম্বটা টেনেছে, তার সমতলের উপরে এমনি একটা রেখা ধরে নিচ্ছি আমি, সমতলের উপরে একটা রেখা এমনি এটা আছে, আর তোমার সমতলের সাথে একটা কোণ করেছে এইরকম একজন হচ্ছে এইটা, ঠিক আছে। এখন এই কোণটা আমার বার করতে বলেছে, ঠিক আছে, এই কোণের মানটা বার করতে বলেছে। এই সরলরেখার ডিআরএসগুলো কি, এল এম এন, আর এই কোণটা কার, সমতল আর সরলরেখার, এইটার মান বার করতে বলেছে। কিন্তু আমরা এই দুটোর মধ্যবর্তী কোণ তো এদের ডিআরএস দিয়ে বার করতে পারি, যে কোণটা কোনটা, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাই তো আমরা cos থিটা ইকুয়াল টু লিখি, কিন্তু এটা তাহলে cos 90 মাইনাস থিটার মানটা ওদের ডিআরএস দিয়ে যেটা হবে সেটা। এবার সেখান থেকে দেখো সাইন থিটা ইকুয়াল টু এইটা আসে, এই জন্যই আমরা কিন্তু এই cos 90 মাইনাস থিটা জিনিসটা ব্যবহার করেছিলাম, কারণ আমার যে অ্যাঙ্গেলটা সেটা তলের সাথে ওই সরলরেখার থিটা অ্যাঙ্গেল, কিন্তু আমরা যেটা বার করছি সেটা সেই কোণের মানটা অ্যাকচুয়াল কিন্তু এইটা, মানে অবিলম্ব আর এর মধ্যবর্তী কোণ করে আমরা থিটার মানটা বার করছি, কারণ অবিলম্ব আর এর মধ্যবর্তী কোণ 90 মাইনাস থিটা হলে সমতলের সাথে ওর সরলরেখার কোণের মানটা হবে থিটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা জানবো যে এই সমতল দুটি এই সরলরেখাটা এর সাথে লম্ব হলে কি হয় আর সমান্তরাল হলে কি হয়, মানে সরলরেখা আর সমতল পরস্পর লম্ব হলে কি হবে আর পরস্পর সমান্তরাল হলে কি হবে। ঠিক আছে, যদি ধরো এখানে 1 নম্বর কেস দিয়ে লিখছি যে সরলরেখা এবং সমতল পরস্পর লম্ব হলে সরলরেখা আর সমতল পরস্পর লম্ব হলে কি হবে। দেখো আমরা একটু 3D ছবি তো মনে করে দেখো, এটা অভিলম্ব, তাই তো। আমার কি বলছে, এই যে সরলরেখাটার কথা বলছে সেটা তলের উপর লম্ব, তাহলে তলের উপর যদি লম্ব হয় তখন সরলরেখাটা এইরকম হবে সাপোজ। তাহলে দেখো নীল পেন আর লাল পেন পরস্পর কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। লাল পেনটা কি ছিল, অভিলম্ব, আর নীল পেনটা হচ্ছে ওই সরলরেখার ওই সমতলের উপরে বা সমতলটার সাথে লম্বভাবে অবস্থিত আরেকটা সরলরেখা। তাহলে দুটো সরলরেখায় সমতলের উপর লম্ব, তাহলে এদের দুজনার পরস্পর কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। এই অবিলম্ব আর এই সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে অবিলম্বের যে ডিআরএস এবিসি আর সরলরেখার যে ডিআরএস এলএমএন, এই দুটি পরস্পর কি হবে, সমানুপাতি হবে। তাই লম্ব হলে এখানে কিন্তু সমানুপাতি ব্যাপারটা আসবে। আর আগে আমরা শিখেছি দুটো সমতল লম্ব হলে কিন্তু ওদের অবিলম্বের ডিআরএসগুলো পরস্পর গুণফলের যোগফল 0 হয়। আর এখানটায় আমরা যেটা শিখলাম, এখানে কিন্তু লম্ব হলে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। ওখানে সমান্তরাল হলে যে নিয়ম প্রযোজ্য ছিল এখানে লম্ব হলে সেই নিয়ম প্রযোজ্য, কারণ এখানে অ্যাকচুয়াল তো আমরা অবিলম্বের ডিআরএস নিয়ে কাজ করছি আর সরলরেখার ডিআরএস নিয়ে কাজ করছি। তাহলে দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হলে আমরা জানি কি তাদের ডিআরএসগুলো সমানুপাতি হয়। আর এখানে সেই ঘটনাটাই ঘটেছে, যদি এই সরলরেখাটা এই সমতলের উপর লম্ব হয় তার মানে এইটা নীল পেনটা ধরো বোর্ডের উপরে লম্ব, বোর্ডটা হচ্ছে আমার সমতল, আর লাল পেনটা ধরো বোর্ডের মানে সমতলের অবিলম্ব, তাহলে অবিলম্ব আর এই সরলরেখা পরস্পর কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। তাই জন্যই আমার এই নিয়মটা কাজ হয়ে লাগলো। আর তাহলে পরস্পর সমান্তরাল হলে ব্যাপারটা অন্য হয়ে যাবে। কীরকম দেখো, যদি ধরো 2 নম্বরে সরলরেখাটি সমতলের উপর লম্ব সমান্তরাল হলে সমতলের
সমান্তরাল হলে কি হবে ঘটনাটা দেখো। সরলরেখাটা এবার কি হচ্ছে, সমতলের সমান্তরাল। তা আমার ধরো বোর্ডটা হচ্ছে আমার সমতল, সরলরেখা আমার নীল পেনটা, এই নীল পেনটা কার সমান্তরাল, বোর্ডের সমান্তরাল। এখন অভিলম্বকে লাল পেন, তাহলে দেখো বোর্ডের সমান্তরাল হলে লাল পেন মানে অভিলম্ব, আর নীল পেন মানে আমাদের প্রদত্ত সরলরেখা, পরস্পরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি, মানে পরস্পর লম্ব হয়ে যাচ্ছে। তাহলে যখন সরলরেখাটা সমতলের সমান্তরাল হবে তখন ওরা দুজন কিন্তু পরস্পর লম্ব হলো। এই কার অভিলম্ব আর সরলরেখাটা, তাহলে ওদের ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হবে। কি কি ডিআরএস, এল এম এন আর এর এ বি সি। তাহলে আমরা লিখবো কি এল প্লাস বি এম প্লাস এন সি এন ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই হলো আমার শর্ত। কি, যখন সরলরেখাটি সমতলের রূপ সমান্তরাল হবে তখন এটা ঘটবে, আর যখন সরলরেখাটি সমতলের সাথে লম্ব হবে তখন এইটা ঘটবে। তখন ডিআরএসগুলো সমানুপাতি, আর সমান্তরাল হলে তখন ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হয়। পুরো ঘটনাটা উল্টো, যখন দুটোই সমতল থাকবে তখন নর্মাল নিয়ম, যখন একটা সরলরেখা একটা সমতল থাকবে তখনই জানবে উল্টো। সাধারণত আমরা পড়েছি যে লম্ব হলে ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হয়, কিন্তু এখানে সমান্তরাল হলে ডিআরএসগুলোর গুণফলের যোগফল 0 হবে। আর লম্ব হলে আমরা পড়েছিলাম ডিআরএসগুলোর গুণফলের যোগফল হয়, কিন্তু এখানে লম্ব হলে ডিআরএসগুলো পরস্পর সমানুপাতি হবে। তাই খুব ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবার আমরা এইরকম দুটো ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে ওই সরলরেখা দুটির অন্তর্বর্তী, এই সরলরেখা এবং সমতলের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করতে। একেবারে এটা ইউজ করতে পারি অথবা এটাও ইউজ করতে পারি। তা তোমরা এটাই বক্স করেছি, একেবারে সাইন থিটা দিয়ে লিখবে সূত্রটাকে, ঠিক আছে? তা চলো আমরা একটা অঙ্কই করে নিই দেখে। ধরো দুটো সমতল আমার দিচ্ছে, এটা একটু বুঝলাম এক্সাম্পল। এটা ধরো এটা একটা সরলরেখা, আর সমতলটা ধরো এটা আমার সমতল। এখন এই দুটোর মধ্যবর্তী কোণ আমাকে বার করতে হবে। তাই এই দুটোর মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছে থিটা। তাহলে ধরি সরলরেখাটি সরলরেখাটি ও সমতলের অন্তর্বর্তী কোণ থিটা। তাহলে সরলরেখার সমতলের অন্তর্বর্তী কোণটা আমি থিটা ধরেছি। তাহলে আমি লিখতে পারবো অতএব সাইন থিটা ইজ ইকুয়াল, বলে সূত্র যা ছিল 2 × 4, ওই গুণফল এর সহগগুলো কি 4 1 -1 আর এর 2 1 1। তাহলে 2 × 4 প্লাস 1 × 1 প্লাস 1 × -1, আর নিচে কী হবে স্কোয়ারের যোগ, মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু √4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার হলো। বা সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত পেলাম আমরা, 4 2 8 প্লাস 1 -1 √6 এটা আসবে, আর এটার 4 2 8 9 আর 1 10 √10 আসবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার হবে 8/√16 বা থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 8/√60। ক্লিয়ার? এইভাবে আমরা একটা সরলরেখা আর একটা সমতলের অন্তর্বর্তী কোণ নির্ণয় করব। ক্লিয়ার তো? আর বাকি শর্ত দুটো একটু মনে রাখবে, লম্ব হলে কি হয় আর পরস্পর সমান্তরাল হলে তখন কি করি, ঠিক আছে? এবার আমরা এটা তো শিখলাম কার্তেশীয়তে কিভাবে একটা সরলরেখা আর একটা সমতলের অন্তর্বর্তী কোণ নির্ণয় করা যায়। এরপরে যেটা শিখবো সেটা হলো ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে, একটা সরলরেখা আর একটা সমতলের ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে তখন তাদের অন্তর্বর্তী কোণ কিভাবে নির্ণয় করব আমরা সেটা এবার শিখব। ধরো সরলরেখাটার ভেক্টর সমীকরণ আর ভেক্টর ইজ ইকুয়াল এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। এটা আমার সরলরেখাটার সমীকরণ। আর সমতলের সমীকরণটা হলো আর ভেক্টর ইজ আর ডট এন ভেক্টর ইকুয়াল টু ডি।
এটা সমতল। তাহলে এক নম্বর সরলরেখা, প্রথমটা কি আছে সরলরেখা, এক নম্বর সরলরেখা এবং দুই নম্বর সমতলের অন্তর্বর্তী কোণ থিটা হলে, অন্তর্বর্তী কোণের মানটা কত ধরলাম আমরা থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু, এটা এখানে কি ব্যবহার করো সাইন থিটা, কারণ এখানে অ্যাকচুয়াল 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা হবে, তাই সাইন থিটা আমি একেবারে লিখে দিলাম সাইন থিটা। তার মানে তোমরা এটা মনে রাখবে, যখন দুটোই সমতল হবে তখন কস, আর যখন একটা সমতল একটা সরল রেখা হবে তখন জানবে সাইন থিটা ইকুয়াল টু, সূত্রের প্রসেসটা একই। কি হবে দেখো, এখানে এদের মধ্যবর্তী কোণ যেটা, সেটা কি বি আর এন এর মধ্যবর্তী কোণ হবে আমার অভিলম্ব, আর তোমার যেটা সরল রেখা তার অন্তর্বর্তী কোণ তো 90 মাইনাস থিটা হয়, সেইটা হবে। ক্লিয়ার তো? আচ্ছা, কস 90 মাইনাস থিটা, এটা যদি আমরা ভাঙি তাহলে দেখো এটা পাবো মড বি মড এন ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল পাবো বি ডট এন। ক্লিয়ার? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো বি ডট এন বাই মড বি ইন্টু মড এন, সেইটাই হবে আমার এখানে। তাহলে কি লিখবো, বি ডট এন বাই মড বি ইন্টু মড এন, এটাই হলো আমার থিটার মান নির্ণয়ের ফর্মুলা। কখন? যখন সমতল আর সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ হবে থিটা। ক্লিয়ার? এবার প্রশ্ন আসে যে যদি সমতল দুটি পরস্পর লম্ব হয়, এই সরলরেখা এবং সমতল পরস্পর লম্ব হয় তখন কি হবে, আর সরলরেখা আর সমতল পরস্পর সমান্তরাল হলে তখন কি ঘটবে। তাহলে সরলরেখাটি সমতলের উপর লম্ব হলে, সরলরেখাটি সমতলের উপর লম্ব হলে কি পাবো, সরলরেখাটি সমতলের উপর যদি লম্ব হয় তার মানে অভিলম্ব আর সরলরেখা পরস্পর সমান্তরাল, তার মানে বি ভেক্টর আর এখানে এন ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো ল্যামডা ইন্টু এন ভেক্টর, এইটা। আর দ্বিতীয়টা হবে তোমার 2 নম্বর, সরলরেখাটি সমতলের সমান্তরাল হলে তখন কি হবে, ভেক্টর দুটো বি আর এন পরস্পর লম্ব হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার হবে ওদের ডট প্রোডাক্টটা 0, মানে বি ডট এন ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে? অন্যভাবেও তুমি মনে রাখতে পারো, কীরকম দেখো, সমান্তরাল হওয়া মানে থিটার মানটা কত 0 ডিগ্রি, এখানে 0 বসাও, তাহলে 0 বসালে দেখো বি ডট এন ইকুয়ালস টু কত পাবে, 0 পাবে। ক্লিয়ার তো? আচ্ছা, এই ছিল আমার ভেক্টর আকারে দেওয়া থাকলে একটা সরলরেখার একটা সমতল, তখন তাদের মধ্যবর্তী কোণের মান কিভাবে আমরা নির্ণয় করব। যদি একটা উদাহরণ করা যায় তাহলে কেমন হয় দেখো, সাপোজ আমি সরলরেখাটার সমীকরণ নিয়ে নিচ্ছি, আর ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর এটা হচ্ছে আমার সরলরেখাটা, সমতলটা নিচ্ছে আর ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ইকুয়াল টু 5, এটা আমার সমতলটা। এখন এখানে দেখো এ ভেক্টর বলতে কি আছে, এ ভেক্টর বলতে এইটা আছে, আমার এ নিয়ে কাজ নেই, আমার দরকার কি অভিলম্ব ডিআরএস দিয়ে যে ভেক্টরটা আর অভিলম্ব ভেক্টরটা। তার মানে এখানটায় দেখো বি ভেক্টর বলতে কত আছে, এইটা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এন ভেক্টর বলতে কত আছে, এই যে এন ভেক্টর আর ডট এন, এন বলতে কত আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন এই দুটোর মধ্যবর্তী মানে সাইন থিটা ইকুয়াল টু কী লিখবো, এই দুটোর দেখো সূত্রটা কি, সাইন থিটা ইকুয়াল টু বি ডট এন বাই মড বি ইন্টু মড এন। তাহলে আমার কী কী লাগবে দেখো, আমার লাগবে হচ্ছে এদের ডট আর এদের মডিউলাস মানগুলো, তা সেগুলো আমরা আগে বার করে নিই। দেয়ারফর বি ডট এন
ইকুয়াল টু কী হয়, সবগুলোর গুণ করে যোগ করে দাও, 2 × 1 প্লাস মাইনাস 1 × 1 প্লাস 1 × 2, দেখো 2 × 1 মাইনাস 1 1 1 × 2, তাহলে কত পাবো সেটা 2 - 1 প্লাস 2, তার মানে 2 2 4 3 পেলাম। আর মড বি কত হবে, মড এন কত হবে, মড বি মানে হবে রুট আন্ডার 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, 2 দুগুণে রুট 4 প্লাস 1 প্লাস 1 মানে রুট 6। আর মড এনটা কত হবে, মড এন হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে 1 প্লাস 1 প্লাস 4 মানে সেই রুট 6। এবার আমরা সূত্রতে বসিয়ে দেবো, দেয়ার ফোর সাইন থিটা ইজ ইকুয়াল টু যে সূত্রটা আমরা পড়েছি বি ডট এন বাই মড বি ইন্টু মড এন। এই মানগুলো এবার পুট করে দেবো এখানে, সাইন থিটা ইকুয়াল টু তাহলে কী হবে, বি ডট এন এর মান কত এসেছে আমার 3 বসালাম, এখানে মড বি কত রুট 6, মড এনও রুট 6 বসিয়ে দিলাম, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 3/6, 2 দিয়ে কাটলে 2, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ পেলাম। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30-র মান হাফ, তার মানে সেটা সাইন π/6 বা থিটা ইকুয়াল টু আমি পেলাম π/6। তাহলে সরলরেখাটি সমতলের সাথে π/6 কোণ উৎপন্ন করেছে। তোমরা এই সূত্রগুলো খুব মন দিয়ে কিন্তু মনে রাখতে হবে, বারবার মানে যখন পড়বে তখন বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপর আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সমতলের লম্ব দূরত্ব কীভাবে বার করা যায় সেটা শিখব। ধরো এই আমার একটা সমতল, এই আমার একটা ফিক্সড পয়েন্ট, এটা অলরেডি আমি কিন্তু 5A চ্যাপ্টারের একটা অঙ্ক করাতে গিয়ে, উদাহরণের অঙ্ক করাতে গিয়ে বলে দিয়েছিলাম সূত্রটা, ঠিক আছে। এখান থেকে আমি এই সমতলের উপর যে লম্বটা ড্র করব, সেই লম্বের দূরত্ব মানে এই বিন্দুটা আর এই সমতলের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স, সেইটা কি করে বার করা যায়, ঠিক আছে। এই ডিস্ট্যান্সটা যদি বা লম্ব দূরত্ব, ডিস্ট্যান্সটাকে আমরা পি বলে থাকি অনেক সময়, ঠিক আছে। এই ডিস্ট্যান্সটা কি করে বার করব, এই সমতলটা কোন সমতল, সমতলের সমীকরণটা সাপোজ ধরো দেওয়া রয়েছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে কী লিখবো দেখো, x1 y1 এবং z1 এই বিন্দুটা থেকে, কি বিন্দুটা x1 y1 z1, x1 y1 z1 বিন্দুটি থেকে কোন সমতলের x প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0, সমতলের লম্ব দূরত্ব যদি p হয়, লম্ব দূরত্ব ইকুয়াল টু p হলে p ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, p ইকুয়াল টু লেখা যাবে, দেখো কি করবে নিয়মটা কি, জাস্ট যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে এখানে x এর মান x1, y এর মান y1, z এর মান z1 বসিয়ে দেবে, দিলে কি পাবে ax1 প্লাস by1 প্লাস cz1, মানগুলো আগে বসিয়ে দেবে, যে বিন্দুটার কথা বললো সেই বিন্দুর x স্থানাঙ্ক, y স্থানাঙ্ক, z স্থানাঙ্কের মানগুলো বসিয়ে দেবে, প্লাস ডি এটা পাবে, এইটার মডিউলাস নিয়ে নেবে, ঠিক আছে। নেওয়ার পর নিচে একটা রুট দেবে, দিয়ে এ বি সি এইগুলোর স্কোয়ার করে যোগ করবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত একক, ঠিক আছে, এত একক কি কার, এটা কিসের মান, এটা হলো আমার এই বিন্দুটা থেকে এই সমতলটার লম্ব দূরত্বের মান। এখন আমরা যদি একটা এক্সাম্পল করি, ধরো সাপোজ এই পয়েন্টটাকে আমরা নিলাম 2 1 3, আর সমীকরণটা আমি ধরো নিলাম 2x প্লাস 4y প্লাস 7z প্লাস 3 ইকুয়াল টু, আচ্ছা প্লাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণটা নিলাম। কি কি পয়েন্ট নিলাম, 2 1 3 বিন্দু থেকে কার দূরত্ব, এটা আমি কি করছি একটা এক্সাম্পল করছি, কার দূরত্ব 2x প্লাস 4y প্লাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0, সমতলের লম্ব দূরত্ব কিভাবে বার করব, দিস ইকুয়াল টু কি বলেছি করতে, প্রথমে
তোমরা এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দেবে। বসালে কি পাবে? 2 ইন্টু কত 2 আছে, এক্সের মান 2 আছে, প্লাস দেবে। এবার 4 ইন্টু ওয়াইয়ের মান কত 1, 4 ইন্টু 1 প্লাস, এবার জেডের মান কত 3 বসালে প্লাস 3 আছে, এটার মডিউলাস। রুট আন্ডার কী হবে, এদের যে সহগগুলো আছে মানে 2 তার স্কোয়ার, 4 আছে 4-এর স্কোয়ার, যোগ জেড মানে 1 তার স্কোয়ার, এত একক। এটা কত হবে? দুই দুগুণে 4 প্লাস 4 একে 4 প্লাস 3 আর নিচে তোমার পাচ্ছ 4 প্লাস 4 4 16 প্লাস 1, তার মানে কত হচ্ছে 6 10 14, আর নিচে আসবে দেখো তোমার 5 আর 16 21, তাই তো? তাহলে 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে 3, তাহলে 2-এর 3 একক। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 z1 থেকে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 সমতলটার লম্ব দূরত্ব যদি p হয়, তাহলে p এর মানটা কি করে বার করা যায়? কিচ্ছু না, জাস্ট পয়েন্টের স্থানাঙ্কগুলো সমীকরণে বসাও, বসিয়ে তার মডিউলাস নেবে, কারণ এখানে নেগেটিভ আসতে পারে, সেক্ষেত্রে পজিটিভটাকে অ্যাকসেপ্ট করার জন্য মডিউলাসটা নেওয়া হয়েছে। আর নিচে কি করবে, রুট আন্ডার এই এক্স ওয়াই আর জেডের সহগগুলোর স্কোয়ারে যোগ করে দেবে। ক্লিয়ার? এই ছিল আমার কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে কোনো সমতলের লম্ব দূরত্ব বার করার সূত্র। এবার এই একই জিনিস আমরা শিখব, কিন্তু সেটা হচ্ছে ভেক্টর আকারে। কি বললাম? সেটা ভেক্টর আকারে কোনো সমতলের লম্ব দূরত্ব কীভাবে বার করা যায়। আচ্ছা, এখন ভেক্টর আকারে বার করব, তাহলে আমার সমতলের সমীকরণটা ভেক্টর আকারে দেওয়া থাকবে এবং বিন্দুটার অবস্থান ভেক্টর বলা থাকবে। ঠিক আছে? যদি কেউ চাও তুমি কিন্তু ভেক্টর সমীকরণটাকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট করেও ওই বিন্দুটা থেকে সমতলের লম্ব দূরত্ব বার করতে পারো। ঠিক আছে? তবুও আমি ভেক্টর সমীকরণটা কী হবে বলছি। দেখো, ধরা যাক একটা সমতল r ডট n, আচ্ছা তার আগে বিন্দুটা, ঠিক আছে বিন্দুটা সমতলটা আগে লিখি, r ডট n ইকুয়াল টু ডি, এটা একটা সমতলের সমীকরণ। দ্যাট ইজ এই সমতলটাকে এইভাবেও লিখতে পারি আমি, r ডট n মাইনাস ডি ইকুয়াল টু 0। ঠিক আছে? এটা আমার সমতল। তাহলে এ অবস্থান ভেক্টর যুক্ত অবস্থান ভেক্টর বিশিষ্ট বা যুক্ত বিন্দু থেকে সমতলটির লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু কী হবে? দেখো, সমতলটার লম্ব দূরত্ব যেটা কিভাবে বার করব, খুব সহজেই জিনিসটা। লম্ব দূরত্ব ইজ ইকুয়াল, দেখো ওখানেও আমি কি করছিলাম, এক্সের পরিবর্তে এক্স ওয়াই জেডের পরিবর্তে এক্স ওয়াই জেডের মানগুলো বসাচ্ছিলাম। এখানে আমার চলকে আর ভেক্টর, এই আর ভেক্টরের মানকে আমি লিখবো কি এ ভেক্টর, জাস্ট এই সমীকরণে বসাবো। তাহলে কি হবে, আর এর জায়গায় এ ভেক্টর বসালে এ ডট এন ভেক্টর মাইনাস ডি এর মডিউলাস নেব। আমি ওখানেও তাই করেছিলাম, মডিউলাস নিয়েছিলাম জাস্ট মান বসানোর পর। আর নিচে কি করব, নিচে এই যে এন ভেক্টরটা আছে ওর মডিউলাসটা নেব। ক্লিয়ার? এটার মডিউলাস, অর্থাৎ এখানে যেটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে তোমার এইটা হচ্ছে আমার এন ভেক্টর, এই ভেক্টরটাকে এন ভেক্টর, আর পয়েন্টটা হচ্ছে আমার এইটা এ ভেক্টর। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে আমার এ ভেক্টর। আর এই সমতলের সমীকরণ হচ্ছে আর ডট এন মাইনাস ডি ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই সমতলের লম্ব দূরত্ব কোথায় থেকে, এ বিন্দু থেকে আর ডট এন মাইনাস ডি ইকুয়াল টু 0, এই সমতলের লম্ব দূরত্বের সূত্র হলো এটা। ক্লিয়ার? তা তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেও করতে পারো, অথবা এই আর ডট এন মাইনাস ডি, এখানে আর এটা ডট প্রোডাক্ট করলেই তো সঙ্গে সঙ্গে সমীকরণটা কার্তেশীয় ফর্মে চলে আসে, সেই কার্তেশীয় আকারে করার পরেও এটা ইউজ করতে পারো। ক্লিয়ার? তাহলে এইভাবেও করা যায় অঙ্কটা। ঠিক আছে? এরপরে আমরা পরের সূত্রটা কি সেটাতে চলে আসি। ধরো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, এটা একটা সমতল। আর a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, এটা আর একটা সমতল। এই সমতল দুটির ছেদক সরলরেখাগামী সমতল। এর অর্থটা কি, তোমরা
ধরো একটা বইকে, সাপোজ ধরো আমার এটা ধরো একটা বই, এই বইয়ের ধরো এই যে মাঝখানটায় মানে যেটা আর কি আমাদের কর্নারটা, এই কর্নার দিয়ে মানে বইটাকে এইভাবে খুলে যদি আরেকটা তলের উপর বসায়, মানে ধরো আমার বোর্ডটা, তাহলে ধরো এইটা আমার বই হাতটা, ঠিক আছে। এখন তাহলে বইয়ের এই দিকটাও একটা তল, এই দিকটা একটা তল, এই দুটো তল ছেদ করেছে এই জায়গাটায়, এই যে আমাদের জংশনটা এই জায়গাটা ছেদ করেছে, সেই ছেদক সরলরেখা, তাহলে দুটো সমতল যেখানে ছেদ করে সেখানে একটা সরলরেখা তৈরি হয়, সেই ছেদক সরলরেখাগামী সমতল, মানে ধরো আমি এখন বইটা নিয়ে এই বোর্ডের উপর রাখলে এই বোর্ডটা যে সমতলটা পাচ্ছে সেই বোর্ডের সমীকরণটা কি করে বার করব, মানে দুটি সমতল পরস্পরকে ছেদ করলে সে তাদের ছেদিতাংশে একটা সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখাটা দিয়ে যে সমতলটা যাবে, মানে সহজ কথায় এই বোর্ডটার মানে ধরো একটা বইকে খুললে, অর্ধ অবস্থায় খুললে, তাহলে দেখবে দুটো তল পাবে, সেই দুটো তল পরস্পরকে ছেদ করছে বইয়ের ঠিক মানে মাঝখানটায়, মানে সেই সরলরেখা, মানে বইটাকে যদি এইভাবে রেখে দাও বোর্ডের উপর, তাহলে এই যে বোর্ডটা পাচ্ছ সেই বোর্ডটা দেখো ওই বইয়ের তল দুটোর ছেদক যে সরলরেখা আছে সেই সরলরেখা দিয়ে যাচ্ছে, আমাদেরকে সেই বোর্ডের সমীকরণটা বার করতে হবে, মানে এদের ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণটা কি হবে সেটা এবার আমরা লিখব, যে সমতল দুটির ছেদক সরলরেখাগামী, সমতল দুটির ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ হবে, ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ কি করে বার করব। দেখো এটা সেই ক্লাস 11-এর সরলরেখাতেও আমরা পড়েছি যে দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যাবে তার সমীকরণ যেভাবে বার করতাম, মানে একটা ইকুয়েশন প্লাস ধ্রুবক ইন্টু আরেকটা ইকুয়েশন, মানে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1, এই সমীকরণটা প্লাস একটা ধ্রুবক ইন্টু মানে k ইন্টু এবার দ্বিতীয় সমীকরণটা a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে আমার এই সমতল দুটির ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ, যেখানে k একটি ধ্রুবক এবং এর মানটা k নট ইকুয়াল টু 0 বা ইনফিনিটি হবে, হ্যাঁ, k নট ইকুয়াল টু 0 আর ইনফিনিটি। এই k এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে কীরকমভাবে, দেখো তোমার বলে দেবে যে দুটো সমতলের সমীকরণ বলে দেবে, দিয়ে বলবে এদের ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ নির্ণয় করো, যেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। এবার নির্দিষ্ট বিন্দু ধরো বলে দিল 2, 1, 3 বিন্দু, এবার এখন 2, 1, 3 বিন্দু যদি এই সমতলের উপর বসাও তাহলে দেখবে তুমি k এর মানটা পেয়ে যাবে, k এর মান পেয়ে গেলে এই সমীকরণে আবার বসিয়ে দেবে, দিলে যে সমীকরণটা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কি বলতে চাইলাম, যে এখানে আমাদেরকে কি করতে হবে, দুটি সমতলের সমীকরণ দেওয়া থাকবে, সেই সমতল দুটির ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণটা কি সেটা নির্ণয় করতে হবে। তখন আমরা কি করব, তখন আমাদের করতে হবে যে প্রথম সমীকরণ প্লাস ধ্রুবক ইন্টু আরেকটা সমীকরণ ইকুয়াল টু 0, এই কেটা আমরা ধরেছি, এই কে এর মানটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করতে হবে, প্রশ্নের শর্ত থেকে। প্রশ্নের শর্ত কেমন দিয়ে দেবে, হয়তো কোনো বিন্দুর কথা বলে দেবে বা অন্য কোনো শর্ত বলে দেবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা বিন্দু বলে দেয়, যে ছেদক সরলরেখাগামী সমতলটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে সেটা বলে দেয়, সেই বিন্দুটা এখানে পুট করব সমীকরণে, তাহলে কে এর মানটা আমরা পেয়ে যাব, আর কে এর মান পেয়ে গেলে এই সমীকরণেই আবার বসিয়ে দেবো, দিলে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ পেয়ে যাব। এই একই জিনিস যদি ভেক্টর আকারে দিয়ে দেয় তখন আমরা কি করব। সাপোজ ধরো যদি আমাকে ভেক্টর আকারে দেয়, ধরো ভেক্টর আকারে দিলে যেটা হবে, ভেক্টর সমীকরণ দুটো আমি লিখছি r.n1 মাইনাস d1 ইকুয়াল টু 0, এটা একটা সমতল, ঠিক আছে। আচ্ছা একটু ন্যাচারালি লিখি, আমরা এইভাবে লিখি r.n1 ইকুয়াল টু d1 লিখি, সেখান থেকে পা দিয়ে r.n1 ইকুয়াল মাইনাস d1 ইকুয়াল টু 0 এটা লেখা যায়, এটা তাহলে 1 নম্বর সমতল। আর দ্বিতীয় সমতলটা ধরে নেওয়া হচ্ছে r.n2 ইকুয়াল টু d2, অর আমরা বলতে পারি r.n2 মাইনাস d2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার দ্বিতীয় সমতল। এখন এই দুটো সমতলের ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ কি হবে, সমতল দুটির ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ, ছেদক সরলরেখাগামী সমতলের সমীকরণ হবে, কি হবে সমীকরণটা, দেখো
সমীকরণটা কিছুই নয় আগেরটারই মতন, এই ইকুয়েশনটা প্লাস কে ইন্টু এই ইকুয়েশনটা। এবার কের মানটা প্রশ্নের শর্ত থেকে নির্ণয় করতে হবে। আর ডট এন ওয়ান মাইনাস ডি ওয়ান প্লাস কে ইন্টু আর ডট এন টু মাইনাস ডি টু ইকুয়াল টু 0। ঠিক আছে, যেখানে কে একটা ধ্রুবক, যেখানে কে হচ্ছে আমার একটা ধ্রুবক, ধ্রুবক যার মান নট ইকুয়াল টু 0 আর ইনফিনিটি। ঠিক আছে, তা এইভাবে আমরা বার করতে পারি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা কার্তেশীয় মেথডটা ইউজ করবে, যে কোনো ইকুয়েশনকে কার্তেশীয়তে করে নিয়ে এটা বার করলে সুবিধা হবে সেক্ষেত্রে। ঠিক আছে, এর আগেও এই সূত্রটা শিখেছি, তবু আরেকবার মনে করিয়ে দিই, হয়তো এখানে কাজে লেগে যেতে পারে। ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এই সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? সমান্তরাল সমতলের সমীকরণ হবে বলে কি? সমীকরণটা পুরো একই ইকুয়েশন লিখতে হবে, জাস্ট ধ্রুবকটা আলাদা নিতে হবে। এক্স প্লাস বিওয়াই, এটা আমি আগেও বলেছি আগের চ্যাপ্টারে, তবু আরেকবার এখানে মনে করি দাম। দিস প্লাস কে ইকুয়াল টু 0। দেখো আমরা ধ্রুবকটার জায়গায় নতুন ধ্রুবক ধরলাম, যেখানে কে একটি ধ্রুবক, যেখানে কে হচ্ছে আমার ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে কি বললাম? এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণটা কি হবে? সবটাই একই থাকবে, জাস্ট ধ্রুবকটা আমার চেঞ্জ হয়ে নতুন ধ্রুবক আসবে। এখানে কিন্তু ধ্রুবকটার মান 0 হতেই পারে। হ্যাঁ, আচ্ছা তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস কে ইকুয়ালস টু 0। এবার ধরো ওই কের মান নির্ণয় করতে হবে। কের মান নির্ণয় করতে গেলে দেখবে কোনো একটা শর্ত দিয়ে দেবে, যেমন কোনো পয়েন্ট বা কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে এই সমতলটা যাচ্ছে সেটা বলে দিতে পারে। হ্যাঁ, সেটা প্রশ্নের শর্ত থেকে আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস একটু মনে রাখবে তোমরা, এগুলো বেসিক জিনিস আগেও করেছো 11-এ, যে এক্স ওয়াই সমতলের সমীকরণ, আমি এর আগের ভিডিওতে এর সমান্তরাল সমতলগুলো বলেছিলাম, কিন্তু এইটার কথা একই সাথে এগুলো 11-এ হয়ে গেছে তাই স্কিপ করেছিলাম, কিন্তু তবু মনে হয় এটা একটু জেনে রাখলে ভালো হয়। এক্স ওয়াই সমতলের সমীকরণ হবে জেড ইকুয়াল টু 0। এক্স ওয়াই সমতলের সমীকরণ কি হবে? জেড ইকুয়াল টু 0। এইভাবে মনে হয়, মানে যেটা দেখো এক্স ওয়াই এর বলছি কথা, তাহলে কে নেই জেড নেই, তাহলে জেড ইকুয়াল টু 0 লিখবে। আবার ওয়াই জেড সমতলের সমীকরণ হবে ওয়াই জেড, তাহলে কে নেই এক্স নেই, তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলো। আবার জেড এক্স সমতলের সমীকরণ হবে কি বলো এবার তোমরা? ওয়াই নেই, তাহলে ওয়াই অনুপস্থিত, ওয়াই ইকুয়ালস টু 0 বসাতে হবে। এই ছিল আমার টোটাল চ্যাপ্টার 5বির যত যা সূত্র সেইগুলো। তা এই সূত্রগুলো তোমাদেরকে আগে খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এরপর আমরা তাহলে নেক্সট ভিডিওতে চ্যাপ্টার 5বির যে অঙ্কগুলি আছে এবং ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলি আছে, ওখানে দেখবে বেশিরভাগ অঙ্ক চ্যাপ্টার 5-এরই মতো অনেক কিছু, তাই তোমরা এই সূত্রগুলো পড়ার পর নিজেরা করতে পারো। হ্যাঁ, তাই নিজেরা একটু চেষ্টা করবে। আর আমরা নেক্সট ভিডিওতে তাহলে এই চ্যাপ্টারের যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।